আজকে আমরা ক্লাস 7 এর কোষে দেখি 2 এর পেজ নাম্বার 30 এর যে 4, 5, 6, 7 এর অঙ্কগুলো বাকি ছিল সেগুলি করব। প্রথম অঙ্কটি বলেছে 4 এর দাগের রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। তাহলে আমি যে মোট অঙ্ক দুজনেরই ধরে নিলাম এক অংশ, যে রীতা ধরি রীতা ও বিনয়ের মোট অঙ্ক সমান এক অংশ। তাহলে কি বলেছে এখানে? রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে। তাহলে রীতা মোট অঙ্কের সঠিক করেছে কত অংশ? দেখো 100টির মধ্যে 60টা, তাহলে 100টার মধ্যে 60টা সঠিক করেছে, এত অংশ। আমি যদি এটাকে আরো ছোট করি, 0 0 কেটে দিলাম, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে 3-এর 5 অংশ সঠিক করেছে। ঠিক একইভাবে বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। তাহলে বিনয় মোট অঙ্কের সঠিক করেছে কতটা? 80টির মধ্যে 50টি। তাহলে 80টির মধ্যে 50টি, এত অংশ। 0 0 কেটে দিলাম, আর যাচ্ছে না, তাহলে 5-এর 8 অংশ। এবার আমাকে অনুপাতে প্রকাশ করে দেখতে বলেছে কে বেশি করেছে। তাহলে এখানে লিখব বিনয় সঠিক করেছে অনুপাত, দেখো রীতা আগে লিখতে হবে, আমি এখানে রীতাই আগে লিখছি। রীতা, আর কিছু লেখার দরকার নেই, রীতা আর বিনয়। রীতা কত? 3-এর 5, আর বিনয় কত? 5-এর 8। দেখো এটা আছে একটা মিশ্র ভগ্নাংশ। এবার মিশ্র ভগ্নাংশ থেকে আমাকে একটা পূর্ণ ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তার জন্য কি করতে হবে? নিচে যে 5 আর 8 আছে, 5 আর 8-এর লসাগু দিয়ে দুটোকেই গুণ করব। তাহলে 5 আর 8-এর লসাগু কত হবে? দেখো ভাঙা যাচ্ছে না একটাকেও, তাহলে লসাগু কত? 5 গুণ 8, 5 8 40 হচ্ছে আমার লসাগু। তাহলে 40 দিয়ে একবার এটাকে গুণ, একবার এটাকে গুণ, তাহলে কি হচ্ছে? 5 8-এ 40, 8 5-এ 40, 3 8 24, আর এখানে 5 5 25। দেখো রীতার আসলো 24 আর বিনয়ের আসলো 25, তাহলে কে বেশি করেছে? এখানে লিখে দেব, যেহেতু এটা পূর্ব পথ, এটা উত্তর পথ, তাহলে পূর্ব পথ ছোট আর উত্তর পথ বড়, সেই কারণে লিখে দেবো। অর্থাৎ সুতরাং বিনয় বেশি অঙ্ক করেছে। দেখো এরপর 5-এর দাগের অঙ্কটা ঠিক 4-এর দাগের অঙ্কের মতনই করতে হবে। কি আছে? এ বছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন এ গ্রেড পেয়েছে, আর পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন এ গ্রেড পেয়েছে। তাহলে বলেছে কোন বিদ্যালয়ে এ গ্রেড মানে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে দেখতে বলেছে।
তাহলে এটাও সেই আগেরটার মতনই করব। কিভাবে? আমি ধরলাম যে দুটি বিদ্যালয়ের ধরি দুটি বিদ্যালয়ের মোট ছাত্র সমান সমান 1 অংশ। তাহলে বলেছে যে আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন এ গ্রেড পেয়েছে। তাহলে আমাদের বিদ্যালয়ে এ গ্রেড পেয়েছে মোট পরীক্ষার্থীর কত অংশ? দেখো মোট পরীক্ষার্থী কত? 150 জন, আর এ গ্রেড পেয়েছে 100 জন। তাহলে 150 জনের মধ্যে 100 জন, এত অংশ। 0 0 কেটে দিলাম, 5 দুগুণে 10, 3 5 15, তাহলে 2/3 অংশ। এবার বলেছে পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন এ গ্রেড পায়। তাহলে পাশের বিদ্যালয়ে এ গ্রেড পেয়েছে মোট পরীক্ষার্থীর কত অংশ? দেখো 100 জনের মধ্যে 80 জন, তাহলে 100টা দেব নিচে, 80 দেব উপরে। 0 0 কাটলাম, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে 4/5 অংশ। তাহলে অর্থাৎ এবার যদি আমি অনুপাতে প্রকাশ করি, আমাদের বিদ্যালয় অনুপাত পাশের বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ে কত? 2/3 অংশ, 2/3, আর পাশের বিদ্যালয়ে 4/5 অংশ। তাহলে এর আগেরটার মতনই আমার নিচের যে হরগুলো আছে এদের লসাগু করতে হবে। 3 আর 5 এর লসাগু কত? দেখো একটাকেও ভাঙা যাচ্ছে না, তার মানে মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার লসাগু কি হয়? সংখ্যা দুটোর গুণফল। 3 গুণ 5 15। তাহলে এই দুটোকেই আমাকে 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ 15 গুণ 15, 3 5 এ 15, 5 3 এ 15, 5 দুগুণে 10 অনুপাত 3 4 12। দেখো আরো কাটাকাটি যায়, 5 দুগুণে 10 হয়, 6 দুগুণে 12 হয়, তাহলে 5 অনুপাত 6। যেহেতু পূর্বপদ, এটা পূর্বপদ এটা উত্তরপদ, পূর্বপদ আর পূর্বপদ থেকে উত্তরপদ বড়, তাহলে আমরা কি লিখতে পারি? উত্তরটা কি চেয়েছে? যে কোন বিদ্যালয়ে মানে গ্রেড এ ভালো ফল করেছে। তাহলে কোন বিদ্যালয়ে? পাশের বিদ্যালয়ে। তাহলে অর্থাৎ পাশের বিদ্যালয়ে বেশি ছাত্র এ গ্রেড পেয়েছে। তারপরে দেখো 6 দাগের অঙ্কটা কি বলেছে? দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয়টির দাম এত টাকা হলে প্রথম বাড়িটির দাম কত হিসাব করি। তাহলে এইটুকু আমি আগে বের করি। তাহলে 6 দাগের অঙ্ক আমি এভাবে লিখে দিচ্ছি, প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম। দেখো অনুপাত কত? 4:3। তাহলে প্রথম বাড়ির দাম 4 হলে দ্বিতীয় বাড়ির দাম 3 হবে। আর দ্বিতীয় বাড়ির দাম আমাকে দিয়ে দিয়েছে কত? 4,20,000 টাকা। তাহলে দ্বিতীয় বাড়ির এখানে লিখে দেবো কত? 4,20,000 টাকা। তাহলে প্রথম বাড়ির দাম কত হবে?
দেখো এখানে 3-এর মান যদি এটা হয়, 3-এর সঙ্গে কত গুণ করে এটা হয়েছে আমরা কি করে পাবো? এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করে পাবো। তাহলে দেখি 4,20,000 কে 3 দিয়ে ভাগ করি। 3 একে 3, 1 2 নামলো, 3 4 12, শূন্য নামলো, ভাগ যাচ্ছে না। তাহলে আরেকটা সংখ্যা নামাবো, শূন্য দিয়ে আরেকটা সংখ্যা নামাবো, তাও ভাগ যাচ্ছে না। আরো সংখ্যা নামাবো, শূন্য দিয়ে আরো সংখ্যা নামাবো, তাও ভাগ যাচ্ছে না। তাহলে আরো একটা সংখ্যা নামাবো, তাহলে শূন্য দিয়ে আরো একটা সংখ্যা নামাবো, তাও ভাগ যাচ্ছে না। তাহলে এবার যেহেতু আমি উপর থেকে সংখ্যা নামিয়েছি আর ভাগ যেহেতু যাচ্ছে না, তাহলে কি করতে হবে? তাহলে তাও আমার ভাগ দিতে হবে, কিছু দিয়ে না গেলেও শূন্য দিয়ে যাবে। তাহলে 3 শূন্য শূন্য। তাহলে কত হলো? এত দিয়ে গুণ করে, দেখো 3-এর সঙ্গে এত গুণ করে এটা এসছে। তাহলে অর্থাৎ আমি বলতে পারি 3-এর মান এত, তাহলে 4-এর মান কত? তাহলে 3-এর সঙ্গে যদি এত গুণ করি, তাহলে 4-এর সঙ্গে এত গুণ করলে আমি উপরেরটার মান পেয়ে যাব। অর্থাৎ আমি যদি এবার এই যে 1 4 0 0 0 0 এটার সঙ্গে 4 গুণ করি, তাহলে প্রথমবারের দাম পেয়ে যাব। 4 0 0 4 0 0 4 0 0 4 0 0 4 4 16, 4 থেকে 1, 4 কে 4 আর একে 5, 5,60,000 টাকা হচ্ছে প্রথমবারের দাম। তাহলে এখানে লিখে দেব 5,60,000 টাকা। তাহলে দেখো প্রথমবারের দাম পেয়ে গেছি, দ্বিতীয়বারের দাম তো দেওয়াই ছিল। এবার প্রশ্নে কি বলেছে একটু পড়ে নিই। বলেছে প্রথম বাড়িটির দাম যদি এত টাকা বেশি হতো, মানে প্রথম বাড়িটার যা দাম আছে 5,60,000, বলছে আরো এত টাকা বেশি হতো, তাহলে দামের অনুপাত কত হতো? তাহলে এখানে এবার আমি লিখে নিই, প্রথম বাড়ির দাম অনুপাত দ্বিতীয় বাড়ির দাম। প্রথম বাড়ির দাম 5,60,000 টাকা, দ্বিতীয়বারের দাম 4,20,000 টাকা। এবার আমাকে বলেছে প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হলে, মানে আরো 70,000 এর সঙ্গে যোগ করতে হবে। করে দিলাম 0 0 0 0, 6 আর 7 13, 3 হাত থেকে 1, 63,000 টাকা হয়ে গেল। অর্থাৎ 6,30,000 টাকা, 63,000 নয়। তাহলে এবার যে প্রথমবারের দাম হলো 6,30,000 আর দ্বিতীয়বারের দাম হলো 4,20,000 ছিল, ওটা বাড়েও নি কমেও নি। এই দুটো এবার অনুপাত বের করতে হবে। অনুপাত মানে কাটাকাটি করে নেব। তাহলে এদিকে 1 2 3 4 আর এদিকেও 4টে শূন্য কেটে দিলাম। এবার আরো কাটাকাটি যাবে, 3 দিয়ে কাটছি, 3 একে 3, 3 4 12, 3 দুগুণে 6, 3 একে 3, আবার যাবে 7 দিয়ে, 7 দুগুণে 14, 3 7 21, তাহলে 3:2, তাহলে 3:2 হলো। এবার আমাকে উত্তর কি চেয়েছিল, যে তবে দামের অনুপাত কত হতো? তাহলে হয়ে গেল। তাহলে অতএব নতুন যে দামের অনুপাত 3:2, এটাই উত্তর। পরের অঙ্কটি কি বলেছে দেখো, একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের বাঁশের দৈর্ঘ্যের অনুপাত 3:1। নিচের সারণী থেকে টুকরো দুটো অনুপাত, মানে দৈর্ঘ্য কি কি হতে পারে, বাঁশটির দৈর্ঘ্য কি কি হতে পারে সেটা বের করতে বলেছে। বলছে 3:1 হলে প্রথম টুকরোর দৈর্ঘ্য যদি 30 হয়, তাহলে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কত হবে? দেখো এটা তুমি সিম্পল ভাবো যে 3-এর মান 30, তাহলে 1-এর মান কত? দেখো প্রথম টুকরো আমি এভাবে সাজিয়ে নিই, প্রথম টুকরোর দৈর্ঘ্য বাই দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য। বলেছে অনুপাত কত? 3:1, তাহলে উপরে লিখলাম 3, নিচে লিখলাম 1। এবার বলেছে প্রথম টুকরোর দৈর্ঘ্য যদি 30 ডেসিমিটার হয়, মানে এইটা যদি 30 ডেসিমিটার হয়, ডেসিমি, তাহলে এটা কত হবে? 3-এর মান 10, মানে 3-এর সাথে কত গুণ করে 10 হলো? 30 হলো। 3 10 এ 30, তাহলে 1-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে? 10 একে 10 ডেসিমিটার, ডেসিমি।
ঠিক একইভাবে বলেছে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য যদি 15 ডেসিমিটার হয়, মানে বলতে চাইছে এইটা যদি 15 হয়, 15 ডেসিমি, তাহলে এইটা কত হবে? দেখো একের মান 15, একের সঙ্গে 15 গুণ করলেই 15 হয়, তাহলে 3 এর মান কত? 3 এর সঙ্গে 15 গুণ করলে 3 15 45 ডেসিমিটার হয়ে যাবে, ডেসিমি। তাহলে এবার এইগুলো আমি এবার খাতায় টুকে নেব। দেখো কত বেরিয়েছিল? 10 ডেসিমিটার বেরিয়েছিল। প্রথম টুকরোর দৈর্ঘ্য 30 হলে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য 10, তাহলে এখানে লিখে দেবো 10 ডেসিমিটার। এবার বলেছে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য 15 হলে প্রথম টুকরোর দৈর্ঘ্য কত বেরিয়েছিল? 45। দেখো আমি একটু ভুল করে ফেলেছি, সেটা 10টা এইখানে হবে, কারণ দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য 10 ডেসিমিটার, এবং দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য 15 ডেসিমিটার হলে প্রথম টুকরোর দৈর্ঘ্য কত হবে? 45 ডেসিমিটার, এইখানে হবে 45 ডেসিমিটার। এবার মোট বাঁশের দৈর্ঘ্য তাহলে কত? 30 আর 10, 30 আর 10 40 ডেসিমিটার, 40 ডেসিমিটার। এখানে আছে 45 ডেসিমিটার, এখানে 15 ডেসিমিটার, 45 আর 15 কত? 60 ডেসিমিটার, 60 ডেসিমিটার মোট দৈর্ঘ্য। তাহলে এই ছিল পেজ নাম্বার 30 এর যে 4 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো, পরের দিন আবার দেখা হবে।